হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে ডিসকাশন করব ফোর্থ পার্ট গভর্নর জেনারেলের। ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেলের আমলে, ব্রিটিশ আমলে ঘটে যাওয়া যে সমস্ত ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ছিল সেগুলো পর পর ক্রোনোলজি ওয়াইজ আমরা ডিসকাশন করছি। এটার মাধ্যমে আমরা পুরো মডার্ন ইন্ডিয়াকে যত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ক্রোনোলজি ওয়াইজ আমরা মনে রাখতে পারবো, কিন্তু রিভিশন খুব চটপট হবে। তার কারণ গভর্নর জেনারেল থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখবো কার্জন, মিন্টো, হার্ডিন, চেমস্ফোর্ড এবং হচ্ছে লর্ড রিডিং। এদের আমলে প্রচুর ঘটনা ঘটে গেছে, প্রচুর ঘটনা। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক ঘটনা ঘটেছে। তো আমার নাম রঞ্জিত বর্মন। চলো তাহলে ক্লাস শুরু করি। এটা হচ্ছে ফোর্থ পার্ট। এর আগে তিনটে হয়ে গেছে অলরেডি, যদি না দেখো অবশ্যই দেখো। দেখো কার্জন যখন এসেছিলেন তার টাইমিংটা মনে রাখবে। দেখো 1899 সালে এসেছিলেন এবং তিনি ভারত ছেড়েছিলেন হচ্ছে 1905 সালে। দেখো 1899 সালে এসে 1905 সাল। ইনি হচ্ছে সেই গভর্নর জেনারেল যাদেরকে আমাদের মনে রাখতেই লাগবে। তার কারণ তার সময়ে অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ঘটেছিল সেটা সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ। দেখো তার সময় গুরুত্বপূর্ণ ঘটনা, 1899 সালে তিনি কলকাতা কর্পোরেশন অ্যাক্ট চালু করেন। কলকাতা কর্পোরেশন অ্যাক্ট চালু করে কি করে, কর্পোরেশনের ক্ষমতাকে খর্ব করে অনেক কিছু তারা কি করে ব্রিটিশের আয়ত্তে নিয়ে আসে। ঠিক আছে, ব্রিটিশদের আয়ত্তে। দেন হচ্ছে ওই বছর 1899 সালে স্টার মার্ক যতগুলো পারো ইম্পর্টেন্ট, এনশিয়েন্ট মনিউমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু করে। এনশিয়েন্ট মনিউমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এটা পরবর্তীকালে স্বাধীনতার পরে এটাকে কি করা হয়, অ্যামেন্ডমেন্ট করানো হয়। এই অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করিয়ে বলছে যে কাদেরকে আমরা এনশিয়েন্ট মনিউমেন্টস বলবো। বলছে 100 বছরের পুরনো হলেই, মানে নতুন একটাই বলছে 100 বছরের পুরনো হলেই সেই মনিউমেন্টস গুলোকে আমরা ওল্ডেস্ট বা হচ্ছে তোমার মনিউমেন্টস বলবো, যেগুলোকে আমরা বলবো যে পুরনো, প্রাচীন, ঐতিহ্যবাহী। ঠিক আছে, 100 বছরের পুরনো হতে হবে। ঠিক আছে, তো এটা একটা ছিল হচ্ছে যে অ্যাক্টের বাহক, সেটা হচ্ছে 1899 সালে কার্জনের সময় ছিল। দেন ইম্পর্টেন্ট হচ্ছে কয়েনে যেগুলো পেপার কারেন্সি অ্যাক্ট চালু করে, ইম্পর্টেন্ট এগ্রি। তারপর হচ্ছে তার সময়ই তোমার সাভারকার, বিডি সাভারকার, তিনি কি করেন, মিত্র মেলা স্থাপন করেছিলেন প্রথমে 1899-তে। তারপরে তারই নাম পরিবর্তন করে 1904 সালে সেটাকে অভিনব ভারত নামকরণ করে দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলো কিছু ইম্পর্টেন্ট কাহিনী। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কাহিনীর মধ্যে হচ্ছে একটা, তার সময় র্যালি কমিশন এসেছিল যেটা এডুকেশন রিলেটেড। গভর্নমেন্ট কি করেছিল 1902 সালে র্যালি কমিশন আসে। তার কারণ এই কমিশনের যে কমিটির যে হেড বা চেয়ারম্যান ছিলেন তার নামে র্যালি ছিল, তার নাম অনুসারে র্যালি কমিশন। এটাকে ইউনিভার্সিটি কমিশনও বলা হয়, ইউনিভার্সিটি অ্যাক্টও বলা হতে পারে। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে ইরিগেশন বলে একটি অ্যাক্ট এসেছিল তার সময় 1902 সালে। ঠিক আছে, তারপর 1902-এ অনুশীলন সমিতি স্থাপিত হয়, যিনি হচ্ছে সতীশচন্দ্র বোস স্থাপন করেছিলেন। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। যেটা হচ্ছে অনুশীলন সমিতি হচ্ছে ভারতবর্ষের প্রথম গুপ্ত সমিতি, যেটা কলকাতাতে স্থাপিত হয়। তারপরে এটাই হচ্ছে তোমার পরবর্তীকালে কন্টিনিউ হতে শুরু করে। ওকে, দেন ডন সোসাইটি 1902 সাল, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ইউনিভার্সিটি অ্যাক্ট ওইটারই, মানে যেটা র্যালি কমিশন সেটারই হচ্ছে পরবর্তী পার্ট হচ্ছে তোমার ইউনিভার্সিটি অ্যাক্ট। মনে রাখবে দুটো কিন্তু এডুকেশন রিলেটেড, 1904 সালে এটা। ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যাক্ট মানে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাক্ট, স্পেসিফিক্যালি পুরো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য একটা ছিল। ঠিক আছে, ইম্পিরিয়াল লাইব্রেরি, এটা আমি আগেও বলেছিলাম, গভর্নর জেনারেল কে ছিলেন বেন্টিং এর সময় স্থাপিত হয়েছিল, সেটার নামটা পরিবর্তন করে রাখা হয় ইম্পিরিয়াল লাইব্রেরি। ঠিক আছে, ইম্পিরিয়াল লাইব্রেরি, যেটা পরবর্তীকালে 1953 সালে তোমার নেহেরু কি করে সেটাকে ইন্ডিয়ান লাইব্রেরি হিসাবে বা ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি হিসাবে স্থাপন করেন। ঠিক আছে, দেখো জিনিসটা একটাই, শুধু নাম পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা ইম্পিরিয়াল লাইব্রেরি ছিল 1904-এ কার্জনের দ্বারা, সেটাই এখন ন্যাশনাল লাইব্রেরি 1953 সাল থেকে। 1904 সালে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়, প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার ইউনিভার্সিটি ফার্স্ট হচ্ছে দিল্লি, বিহারের পুসাতে, জায়গাটা মনে রাখবে, বিহারের পুসা। দেন যতগুলো পারো স্টার মার্ক দাও, ততই কম হবে। রেলওয়ে বোর্ড স্থাপন হচ্ছে কার্জনের সময় 1905-এ। 1905 সালে রেলওয়ে বোর্ড, তোমরা যারা যারা রেলওয়ের জন্য, এনটিপিসির জন্য প্রিপারেশন করছো, তাদের কিন্তু এটা মনে রাখতে লাগবে, রেলওয়ে বোর্ড স্থাপন হয়েছে 1905 সাল কার্জনের সময়। ওকে, 1905 ডেটটা মনে রাখবে, 16 অক্টোবর কার্যকরী হয়েছিল। তার কারণ দেখো বঙ্গ, মানে এখনকার তো বঙ্গের যেটা আগে তো বিশাল বড় ছিল, বম্বে, তোমার কি বলে, বাংলা, ওড়িশা, বর্তমান হচ্ছে বাংলাদেশ, আসামের কিছু পার্ট পুরো নিয়ে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে বেঙ্গল ছিল, বিশাল বড় প্রভিন্স ছিল। এবং হচ্ছে ব্রিটিশদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ছিল হচ্ছে এই বেঙ্গল। তো এই বেঙ্গল থেকে যত তোমার কি বলে প্রোটেস্ট গুলো আসছিল, সেই জন্য তারা কি চাইছিল, বেঙ্গলি যে সমস্ত তোমার ন্যাশনালিস্টরা ছিল তাদের মধ্যে ডিভিশন করানো, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। সেই কারণে বাংলাকে তারা দ্বিধা বিভক্ত করে দেয়। এটাই বঙ্গভঙ্গ ছিল, কার্যকরী হয়েছিল 1905-এর 16 অক্টোবর। কিন্তু এত বড় যে ডিসিশন, এটা নিশ্চয়ই একদিন দুদিনে হয়নি, তার আগে থেকে অনেক দীর্ঘদিন থেকে একটা তোমার প্রিপারেশন ছিল, প্ল্যানিং ছিল। কার্যকরী হচ্ছে 16 অক্টোবর, খেয়াল রাখবে বঙ্গভঙ্গ। ওকে, 1905-এর 10ই অক্টোবর কার্লাইল সার্কুলার চলে আসে।
যারা যারা পার্টিসিপেট করে তাদের বিরুদ্ধে এটা ইউজ হয়। হ্যাঁ, এখনকার যেটা ভিক্টোরিয়া, এটাও কার্জনের সময় ভিত্তি প্রস্তরটা হয়েছিল। মানে তোমার কাজ শুরু হয়েছিল যে ভিত্তি কি হয় দেখো, কমপ্লিট হয়েছিল 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল কমপ্লিট হয়েছিল, ঠিক আছে। পঞ্চম জর্জ এসেছিল, তার সময় এটা কাজটা স্টার্ট হয়, কিন্তু হচ্ছে পঞ্চম জর্জ আসে তো অনেক পরে, ওই 1911-12 ওই সময়টাতে যখন তার রাজধানী স্থানান্তর হয়। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে তোমার ভিত্তি প্রস্তরটা স্টার্টিং করে দিয়ে গেছিল, সেটা কার্জনের সময় হয়েছিল, ঠিক আছে। কার্জনের সময় তো ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা মনে রাখবে, হ্যাঁ, স্মৃতিসৌধ ছিল। পিসফুল ডিমাইজ বলে এটাও পরীক্ষায় বহুবার এসছে, যে কংগ্রেসকে কে শান্তিপূর্ণ মৃত্যু কামনা করেছিলেন, কোন গভর্নর জেনারেল। যেমন হচ্ছে মাইক্রোস্কোপিক মাইনরিটি, বা হচ্ছে তোমার কি বলে মাইক্রোস্কোপিক মাইনরিটি, আণুবীক্ষণিক জীব, আণুবীক্ষণিক জীব বলে আখ্যায়িত করেছিলেন 1885 সালে লর্ড ডাফরিন, যার সময় কংগ্রেস স্থাপিত হয়েছিল, মাত্র 72 জন ডেলিগেশন নিয়ে স্থাপিত হয়েছিল। সেই কারণে বলছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না এমন একটি দল কংগ্রেস সম্পর্কে বলেছিল লর্ড ডাফরিন। তো সেই লর্ড ডাফরিনের উক্তি, আর এটা হচ্ছে কার্জনের উক্তি, যে শান্তিপূর্ণ মৃত্যু কামনা করেছিলেন বা পিসফুল ডিমাইজ কামনা করেছিলেন, মনে রাখবে, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার সৃষ্টি করেছিলেন তিনি, এবং মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আরেকটা হচ্ছে, তার সময় তার একজন অফিসার ছিলেন, নাম হচ্ছে ইয়াং হাজব্যান্ড, তিনি তিব্বত গেছিলেন। তো ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্টটা হচ্ছে যে তিব্বতের সাথে যে চুক্তি ব্রিটিশ গভর্নমেন্টের, সে কে ছিলেন? ভাইসরয় কার্জন ছিল 1904 নাগাদ, ঠিক আছে, 1904 নাগাদ ইয়াং হাজব্যান্ডের সময় তিব্বতের সাথে চুক্তি হয় ব্রিটিশ ইন্ডিয়া, এবং হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন কার্জন। দেন হচ্ছে লর্ড মিন্টো, কার্জন চলে যায়, তারপরে 1905 সালে লর্ড মিন্টো আসে, ঠিক আছে, ইনি হচ্ছে লর্ড মিন্টো টু, এর আগে মিন্টো ওয়ান এসেছিলেন কিন্তু, ঠিক আছে। তার সময়কাল হচ্ছে 1910 সাল। তার সময় অনেক কিছু হয়েছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা যেটা হয়েছিল সেটা হচ্ছে, হ্যাঁ, 1909 সালের মরলে মিন্টো শাসন সংস্কার আইন, এই মরলে মিন্টো অ্যাক্ট, যেটাকে ভারত শাসনের 1909 বলা হয়, 1909 সালে মরলে মিন্টো অ্যাক্ট, এবং এইটাকেই বলা হয় পৃথক নির্বাচন এনেছিল। মানে হচ্ছে মুসলিমদের জন্য আলাদা পৃথক নির্বাচনের যে তোমার কি বলে পৃথক নির্বাচনের যে নীতিটা, সেটা নেওয়া হয়েছিল এই মরলে মিন্টো অ্যাক্ট 1909-এ। ওই জন্যই এই লর্ড মিন্টোকে বলা হয় হচ্ছে সাম্প্রদায়িক পৃথক নির্বাচনের জনক, ঠিক আছে। আচ্ছা, এছাড়া মুসলিম লীগ তার সময় গঠিত হয় ঢাকাতে 1906 সালে। পরীক্ষা জিজ্ঞেস করে কত সালে, 1906 সালে। কে স্থাপন করেছিল? ঢাকার নবাব ছিলেন সেলিমুল্লাহ, তিনি স্থাপন করেছিলেন। দেন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে, এগুলো সব বঙ্গভঙ্গের সময়ই কিন্তু হচ্ছে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে নরমপন্থী চরমপন্থী বিভাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1907 সালে এটা হচ্ছিল সুরাটে অধিবেশনটা হয়েছিল, যেটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী পুরোপুরি ডিভিশন হয়ে যায়, ভেঙে যায়, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর তো কমেন্ট বক্সে জানিও এই সময় 1907 সালে কে ছিলেন। আমি আগের প্রিভিয়াস অনেক সেটেও কিন্তু বলেছি কংগ্রেসের সভাপতি। তারপর আলিপুর বোমা মামলা 1908 সাল, মনে করে দেখো, ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি মুজাফফরপুরে গেছিলেন হচ্ছে হত্যা করতে, ঠিক আছে। কাকে যেন হত্যা করতে, অফিসারটার নাম হচ্ছে উম, নামটা আমি এখন ভুলছি, নাম তিনি ভুল করে হচ্ছে অন্য গাড়িতে বোম প্ল্যান্ট করেছিলেন, হচ্ছে মরে গেছিল কেনেডি এবং তার মানে মেয়ে এবং স্ত্রী, ঠিক আছে, কেনেডির। তো এরকম আর কি, অফিসারটার নামটা মানে মনে আসছে না, যদি আমার মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো তাকে হত্যা করে, তো এইখানে হচ্ছে মুজাফফরপুরেই হচ্ছে নিজের গুলিতে আত্মহত্যা করেছিলেন হচ্ছে প্রফুল্ল চাকি, কিন্তু ক্ষুদিরাম বোস ধরা পড়ে যায় এবং তাকে মুজাফফরপুরেই ফাঁসি দেওয়া হয় 1908 সালে। আর এই যে দুটো ছোট ছোট বালক পিস্তল কোথায় পেলো, বোমা কোথায় পেলো, আগ্নেয়াস্ত্রগুলো পেলো কোথায়, এই সন্ধান করতে 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 তারা কলকাতার আলিপুর চলে আসে। আলিপুরে সন্ধান পেয়ে যায় একটা পুরো গ্যাংয়ের, যারা হচ্ছে বিপ্লবী সংগঠন চালাতো এবং হচ্ছে ব্রিটিশদের এগেনস্টে এই সমস্ত কি বলে তোমার কি বলে বিপ্লবী কার্যকলাপ করতেন, এবং তারা নিজেরাই অস্ত্র বোমা ইত্যাদি বানাতেন, তৈরি করতেন। তো সেই ঘটনাটাই হচ্ছে তোমার আলিপুর ষড়যন্ত্র মামলা। আর সব থেকে বড় নাম উঠে এসেছিল যে যে বারীন্দ্র কুমার ঘোষ এবং হচ্ছে তার দাদা অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ আহ, এই সময় ফেসে গেছিলেন, এবং অরবিন্দ ঘোষকে আলিপুর বোমা মামলাতে বাঁচিয়েছিল হচ্ছে কে, চিত্তরঞ্জন দাস। মনে রাখবে, এগুলো সব ইম্পর্টেন্ট কাহিনী, এগুলো সব ডব্লিউবিসিএস পিএসসির যত এক্সাম হয় এখান থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে, কিন্তু আমি গল্পের আকারে বলছি এই কারণে যাতে তোমাদের অনেকদিন মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি হয় কোথায়, না মুজাফরপুর, এটা ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন কিন্তু প্রিলিমিনারি। দেন হচ্ছে লন্ডনে মদনলাল ধিংরা 1909 সালে লর্ড কার্জন উইলিকে হত্যা করতে যায়, হত্যা করে ফেলেছিল, এবং হত্যাতে লর্ড কার্জনের কার্জন উইলির হত্যা করেছিল, হত্যা করার বিয়েতে তাকে ফাঁসিও দেওয়া হয় এই তোমার মদনলাল ধিংরাকে, খেয়াল রাখবে। যেটা হচ্ছে নাসিক ষড়যন্ত্র মামলা, কে, না অনন্ত লক্ষণ কানহেরি, তিনি হত্যা করেছিলেন কাকে, জ্যাকসনকে। নাসিকের হচ্ছে তুমি ম্যাজিস্ট্রেট ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এই জ্যাকসন, জ্যাকসনকে হত্যা করেছিল অনন্ত লক্ষণ কানহেরি, তাতে তার ফাঁসি হয়েছিল। তো অনন্ত লক্ষণ কানহেরির ফাঁসি, তারপর মদনলাল ধিংরার ফাঁসি লন্ডনে হয়েছিল, হ্যাঁ, লন্ডন, খেয়াল রাখবে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আসা হচ্ছে হার্ডিঞ্জ টু, হার্ডিঞ্জ ওয়ানও এসেছিল কিন্তু, ঠিক আছে। আর ওই লর্ড হার্ডিঞ্জ ওয়ান যিনি ছিলেন, তিনি হচ্ছেন গভর্নমেন্ট সরকারি চাকরিতে, সেই সময় ব্রিটিশ সরকারের যে চাকরিতে ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হবে ঘোষণা করেছিলেন, কিন্তু যারা ইংরেজি জানবে, তো এই ঘোষণাটাও তিনি করেছিলেন, লর্ড হার্ডিঞ্জ ওয়ান।
এটা লর্ড হার্ডিঞ্জ 2, 1910 থেকে 16 পর্যন্ত। তার আমলে সব থেকে ইম্পর্টেন্ট ঘটে যাওয়া যে ঘটনা সেটা হচ্ছে তার সময় হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে শিফট করা হয় দিল্লিতে। এবং সেই সময় এসেছিলেন একমাত্র ব্রিটেনের রাজা, নাম হচ্ছে কিং জর্জ, আর কোনো রাজা আসেনি, কিং জর্জ এসেছিল এবং তার সাথে তার রানী কুইন মেরি এসেছিল। এবং তার সম্মানে দিল্লিতে একটি তোমার করা হয়, তোমার করোনেশন করা হয়, কি বলে ওটা, দিল্লি দরবার বানানো হয়, দরবারে তাকে সম্বর্ধনা জানানো হয়, ঠিক আছে। আর এই পঞ্চম জর্জের সম্মানার্থেই রবীন্দ্রনাথ লিখে ফেলেছিলেন ভারতের পরিচয় একটি গান, জনগণ মন, ঠিক আছে। খেয়াল রাখবে এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিস। তো 1911 সালে 11ই ডিসেম্বর কি করা হয় না, পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করে দেয়, বঙ্গভঙ্গ তুলে দেয়, যেটা 1905 সালে 16ই অক্টোবর চালু করেছিল লর্ড কার্জন। তো বঙ্গভঙ্গ এসে তুলে দিয়েছিল কে, যদি বলে কে তুলেছে তাহলে পঞ্চম জর্জ। কার সময় তুলেছে, তাহলে হচ্ছে লর্ড হার্ডিঞ্জ 2, ঠিক আছে। কলকাতা থেকে দিল্লি বলে দিয়েছি আমি। হ্যাঁ, আর এইখানে হচ্ছে একটি গ্রুপ ছিল, গ্রুপের যে লিডার ছিলেন তার নাম হচ্ছে রাসবিহারী বোস। রাসবিহারী বসু, তার একটা বিশাল বড় একটা টিম ছিল, তার মধ্যে অনেক বিপ্লবীরা ছিলেন এবং সব থেকে যোগ্য বিপ্লবী মনে হয়েছিল তার বসন্ত বিশ্বাসকে। বসন্ত বিশ্বাসের দ্বারাই এই হার্ডিঞ্জকে হত্যা করবার জন্য তার শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করা হয়। আর এই ঘটনাটা হচ্ছে দিল্লি ষড়যন্ত্র মামলা নামে বিখ্যাত, ঠিক আছে, যেটি হয়েছিল 1912 সালে, কিন্তু ষড়যন্ত্র মামলাটা স্টার্ট হয়েছিল ওই 15 নাগাদ, ঠিক আছে। তো খেয়াল রাখবে 1915 সালে বোমাটা নিক্ষেপ করেছিল হার্ডিঞ্জের শোভাযাত্রা থেকে না বসন্ত বিশ্বাস। কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে কে মেরেছিল বোমাটা নিক্ষেপ করেছিল কে, বসন্ত বিশ্বাস, তার জন্য তার ফাঁসি হয়েছিল। কিন্তু তার পেছনে মাস্টার মাইন্ড কে ছিল, মাস্টার মাইন্ড জিজ্ঞেস করলে রাসবিহারী বোস। দেন ম্যাকমোহন লাইন তার সময় করা হয় 1914 সালে। সিমলা চুক্তি হয় চীনের সাথে, তৎকালীন তিব্বত এবং ব্রিটিশ গভর্নমেন্টের সাথে। যে বর্তমানে ম্যাকমোহন লাইনটা দেখতে পারি না আমরা অরুণাচল প্রদেশের, তো সেটা 1914 সালে সিমলা কনফারেন্সের মাধ্যমে করা হয়েছিল, লর্ড হার্ডিঞ্জ ছিলেন। তারই সময় 1915 সালে 9ই জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবং এসে তিনি 3টে আন্দোলনও করেছিলেন, ঠিক আছে, পরবর্তীতে পড়বো আর কি। আচ্ছা, লাহোর ষড়যন্ত্র মামলা তার সময় হয় 1915 সালে, এটাই বললাম লাহোর ষড়যন্ত্র মামলা। তারপর প্রথম বিশ্বযুদ্ধ স্টার্ট হয়েছিল, গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড হার্ডিঞ্জ ছিলেন 1914 সাল। তারপর টাইমিংটা যদি মনে থাকে না যে কত সাল থেকে কত সাল কে ছিলেন, তাহলে আমরা পুরো বলে দেবো যে হ্যাঁ ওই সময় ঘটনাটা কার সময় হয়েছিল, সেই জন্য এগুলো পড়ানো। কোমাগাতামারু বহুবার পরীক্ষায় আসে, যে কোমাগাতামারু কি, একটা পরীক্ষা এটাই কোশ্চেন যে কোমাগাতামারু হচ্ছে একটা জাহাজ, ঠিক আছে, এটা জাহাজ। হিন্দু মহাসভা স্থাপিত হয় 15তে, মদন মোহন মালব্য তিনি হচ্ছেন এটা স্থাপন করেছিলেন, তারপরে তাকে ভারতরত্ন দেওয়া হয় রিসেন্টলি কিছুদিন আগে। বুড়িবালামের যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট, বুড়িবালামের যুদ্ধ হয়েছিল হচ্ছে চার্লস টেগার্ডের সাথে গুলির লড়াইয়ে। কোথায় হয়েছিল বুড়িবালাম, কোথায়, উড়িষ্যাতে। বর্তমান উড়িষ্যার একটা জায়গা হচ্ছে বালাসোর বলে, ওই বালাসোরের জঙ্গলে বুড়িবালামের জঙ্গল বলা হয়, ওই বুড়িবালামের জঙ্গলে বাঘাযতীন এবং ব্রিটিশ যে অফিসার ছিলেন তার নাম হচ্ছে চার্লস টিগার্ড, এই দুজনের মধ্যে খণ্ডযুদ্ধ হয় গুলি লড়াইতে, সেখানে বাঘাযতীনের মৃত্যু হয়ে যায়। খেয়াল রাখবে এটাও তার সময় ছিল। বেনারস হিন্দু ইউনিভার্সিটি এখনো আছে, 1916 সালে এটা ইউনিভার্সিটি বানানো হয়। বালিকা বিদ্যালয় ছিল হচ্ছে অ্যানি বেসান্ট স্থাপন করেছিলেন, অ্যানি বেসান্ট, সেটাকেই পরবর্তীকালে হিন্দু ইউনিভার্সিটি বানানো হয়। দিন আসা হচ্ছে লর্ড চেমস্ফোর্ড, এনার সময় না জানি কত কিছু হয়েছে, ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে হিস্ট্রি পড়ি না, মডার্ন ইউনিভার্সিটি যে কাহিনীগুলো, তার সময় হয়েছে, চেমস্ফোর্ডের সময়। দেখতে পারবো কি বলছে, দেখো বলছে 1916 সালে পুনাতে ধুন্দুকেশব কার্ভে, ডিকে কার্ভে বলা হয়, তিনি প্রথম ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এই ডিকে কার্ভে পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় 1916 সাল। লখনৌ চুক্তি, হিস্টোরিক লখনৌ চুক্তি 1916 সালে লখনৌতে হয়েছিল, ইউপির। কাদের মধ্যে, কংগ্রেস এবং হচ্ছে মুসলিম লীগের মধ্যে। মুসলিম লীগের হয়ে যে করেছিলেন প্রেসিডেন্ট ছিলেন নাম হচ্ছে আলী জিন্নাহ, এবং হচ্ছে কংগ্রেসের হয়ে যে ছিলেন তার নাম হচ্ছে আরে কি ছিলেন, মজুমদার, অম্বিকাচরণ মজুমদার, তিনি ছিলেন হচ্ছে। আর দুজনের মধ্যে এই চুক্তিটা হয়েছিল হচ্ছে কি বলা হয়, লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি, ঠিক আছে। আর এখানেই সরোজিনী নাইডু জিন্নাকে হিন্দু মুসলিম ইউনিটির বা ঐক্যের অগ্রদূত বলে আখ্যায়িত করেছিলেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো সব বারবার আসছে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে। আর কি মনে রাখবো, স্যাডলার কমিশন এসেছিল, এটাও এডুকেশন রিলেটেড। স্যাডলার কমিশন পরীক্ষায় আসবে কি রিলেটেড, এডুকেশন রিলেটেড, ভারতের শিক্ষা। আগস্ট ডিক্লারেশন, আর এই আগস্ট ডিক্লারেশনের মাধ্যমে লেখা ছিল না এই যে অম্বিকাচরণ মজুমদার, ঠিক আছে, অম্বিকাচরণ মজুমদার লখনৌ চুক্তির ছিলেন কংগ্রেসের নেতা। আচ্ছা, আগস্ট ডিক্লারেশন, এই আগস্ট ডিক্লারেশন মনে রাখবে 1916 সালে আসে, ওকে। আর এখান থেকে প্রথম মহিলা সভাপতি ভারতবর্ষের ইতিহাসে, কংগ্রেসের ইতিহাসে অ্যানি বেসান্ট ছিলেন, সেটা ছিল কলকাতা অধিবেশন 1917 সাল, ঠিক আছে, 1917 সাল অ্যানি বেসান্ট। আর যদি বলা হয় প্রথম ভারতীয় কংগ্রেসের, তাহলে হচ্ছে কানপুর অধিবেশন 1925 সাল, সেটা হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে। দেন হচ্ছে গান্ধীজি বিহারে চম্পারণ আন্দোলন, দেখো 3টে আন্দোলন শুরু করেছিল, এসছিলেন হচ্ছে হার্ডিঞ্জের সময় 1915 সালে, এবং হচ্ছে 17 সাল থেকে তিনি প্রথম আন্দোলন শুরু করেন বাংলাতে, তোমার বিহারে চম্পারণে 1917।
এবং হচ্ছে 1918 আহমেদাবাদের মিল স্ট্রাইক, এবং হচ্ছে 1918তেই ওই একই সময় তোমার তুলা চাষীদের জন্য গুজরাটে আহমেদাবাদের আন্দোলন, গুজরাটের হচ্ছে খেদা আন্দোলন, এটাকে খেদা সত্যাগ্রহ বলা হয়, ঠিক আছে, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদের মিল স্ট্রাইক এবং হচ্ছে বিহারের চম্পারণ, এই দুটো আন্দোলন পরপর হয়েছিল চেঞ্জ কোডের সময়। গান্ধীজির প্রথম আন্দোলন জিজ্ঞাসা করলে বলবে খেদা চম্পারণের, বিহারের চম্পারণের আন্দোলন নীল করতে জন্য। আর এখানেই ছিল তিন কাঠিয়া ব্যবস্থা এই চম্পারণের সাথে। আর চম্পারণেই গান্ধীর সাথে মানে কি বলে মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ হয়েছিল ভারতের প্রথম প্রেসিডেন্ট, নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ প্রথম দেখা করেন গান্ধীজির সাথে, সাক্ষাৎ পান এই চম্পারণেই। ওকে, এই আন্দোলন চলাকালীন তারপর থেকে গান্ধীজির প্রতি তিনি এত ইমপ্রেস হয়েছেন গান্ধীজির বক্তব্যতে, তার যে মানে মানুষের সাথে মেশার এবং হচ্ছে মানুষকে নিজের দিকে করে নেওয়ার যে একটা নেতৃত্ব দেওয়ার যে একটা তোমার ছিল, সেটাতে তিনি একেবারে পুরোপুরি গান্ধীজির প্রতি ফিদা হয়ে যায়। আর ফিদা হয়ে পরবর্তীতেই তিনি গান্ধীবাদী নেতা হিসেবে উঠে আসে। কার নাম বলছি? রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলছে এতক্ষণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কাহিনী যেটা মনে রাখবে চেঞ্জ কোডের সময়, সেটা হচ্ছে যেমন হচ্ছে মরলে মিন্টো, আর এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। মন্টেগু কে ছিলেন? মন্টেগু ছিলেন ভারত সচিব, যিনি লন্ডনে বসতেন, এবং ভারতের ভাইসরয় কে ছিলেন চেমসফোর্ড। দুজনে মিলে যে নীতিটা আনে সেটাকে হচ্ছে বলা হয়, আইনটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড। এটাকে বলা হয় ভারত শাসন আইন 1919। আর এই ভারত শাসন আইন 1919 সব থেকে ইম্পর্টেন্ট একটি নীতি, সরি, অ্যাক্টের মধ্যে একটা অন্যতম। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট, যেটাকে কালো আইন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। ব্ল্যাক অ্যাক্ট কেন বলা হয় ব্ল্যাক অ্যাক্ট? এখানে ভারতীয়দের স্বাধীনতা পুরোপুরি খর্ব করা হয়, এবং তাদের যে তোমার আর্টিকেল নাম্বার 21-এ যেটা রয়েছে, যে অ্যারেস্ট, ডিটেনশন, এগুলোর বিরুদ্ধে আমাদের কিছু একটা ফান্ডামেন্টাল রাইট থাকে, এইটা হেভিয়াস কর্পাস যেটাকে বলে, এইটাই তুলে নেওয়া হচ্ছে। বিনা বিচারে যাকে সন্দেহ করবে তাকেই অ্যারেস্ট করবে, এবং হচ্ছে নিজের জন্য বাঁচার জন্য কোনো রকমের কোনো প্রোটেকশন পাবে না ইন্ডিয়ানসরা। এইটা করেছিল এই রাওলাট অ্যাক্টে। আর রাওলাট অ্যাক্টকেই বলা হয় হচ্ছে কালো আইন, এই কারণে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। আর রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই অ্যারেস্ট করা হয়েছিল কাকে? রাওলাট অ্যাক্টের জন্য গান্ধীজি আন্দোলন শুরু করেছিলেন। কি আন্দোলন? গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন হচ্ছে রাওলাট সত্যাগ্রহ, রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে রাওলাট সত্যাগ্রহ, মনে থাকবে। আর এই রাওলাট সত্যাগ্রহের আন্দোলনে পার্টিসিপেট করার জন্য কি ছিল, কে অ্যারেস্ট করা হয়? আর তারই প্রতিবাদে অমৃতসরে একটি শোভাযাত্রা, মানে শোভা নয় অ্যাকচুয়ালি, যাত্রা নয়, সভা আয়োজন করা হয়েছিল। নিরস্ত্র মানুষ ওই জালিয়ানওয়ালাবাগে বসে তারা ডিসকাশন করবার জন্য বসেছিল। আর সেই ভিড়ের মধ্যেই নিরস্ত্র মানুষগুলোতে বর্বরতা, মানে পশুর থেকে অধম একটি ব্যক্তি ও জেনারেল ডায়ার গুলি চালিয়ে নিরস্ত্র মানুষগুলোকে পশুর মতন হত্যা করেছে। আর সেটাই ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। চেঞ্জ কোডের সময় হয় 1919 সালে। রাওলাট অ্যাক্ট সব পর একটার সাথে একটা ইন্টারলিঙ্ক কিন্তু, ঠিক আছে। রাওলাট অ্যাক্টের পরে হচ্ছে রাওলাট সত্যাগ্রহ আইন, গান্ধীজির সেই আন্দোলনে সত্যপালের অ্যারেস্টেই হচ্ছে সভা আয়োজন করা হয়। সেই সভাতে গুলি, যেটাকে জালিয়ানওয়ালাবাগ, অমৃতসরে একটা বাঘ ছিল, ওটাই জালিয়ানওয়ালাবাগ হচ্ছে তোমার একটা বাঘ। বাঘ মানে হচ্ছে উদ্যান বলে না, যেখানে হচ্ছে মানুষজন আসে ঘুরতে, উদ্যান ছিল। ওই উদ্যানটা বানানো হচ্ছিল শিখ রাজা রঞ্জিত সিং এর সময়, ঠিক আছে। তো সেই সময়কারই এই তোমার উদ্যানটা ছিল অমৃতসরের ইয়েতে। তো জালিয়ানওয়ালাবাগ হয়ে যায় ভীষণ পরিমাণে একটা মর্মান্তিক একটা কাহিনী, এবং এরপরেই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছে নাইট উপাধি ত্যাগ করে দেয়। এই সমস্ত কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়েছি। যার ডেটটা মনে রাখবে, 13ই এপ্রিল ছিল এটা, 13ই এপ্রিল। তারপর হচ্ছে তোমার খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, দুটোই হচ্ছে 1920। অ্যাকচুয়ালি খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919-এ, 1919 খিলাফত আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ জাস্ট শেষ হয় 18-তে। তারপর হচ্ছে তোমার টার্কির যে তোমার খলিফা ছিল তাকে পদচ্যুত করা হয়, সিংহাসনচ্যুত করা হয়। পুরো মুসলিম যেই সমাজ ছিল তারা ক্ষিপ্ত হয়ে যায় ব্রিটিশদের প্রতি, এবং ইংরেজদের বিরুদ্ধে তারা খিলাফত আন্দোলন শুরু করে, যেটা ভারতীয় মুসলিমরা স্টার্ট করেছিলেন। খিলাফত, সারা বিশ্ব জুড়ে মুসলিমরা ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলন করছিল। তো 1919-এ শুরু হয় এটা, এবং গান্ধীজি চাইছিলেন এই যে মুসলিমদের যে ব্রিটিশ বিরোধী যে মনোভাব, এইটাকে কাজে লাগিয়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ঐক্য আনা যেতে পারে, এবং ঐক্যবদ্ধভাবে একটা বিশাল বড় সর্বভারতীয় জোরালো আন্দোলন করা যেতে পারে। এবং তিনি খিলাফত আন্দোলনের প্যারালি আরেকটা আন্দোলন শুরু করেন কংগ্রেসের হয়ে, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনটা 1920-তে, ঠিক আছে। আর ওই 1920-তে যেদিন হচ্ছে অসহযোগ আন্দোলন স্টার্ট হয়, সেদিন হচ্ছে 1920 সালে তিলকের মৃত্যু হয়। এটাও মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে কোন বড় ফ্রিডম ফাইটারের ডেথ হয়েছিল অসহযোগ আন্দোলনের দিন, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে লর্ড রিডিং চলে আসে এতগুলো কাহিনীর পরে। লর্ড রিডিং 1921 থেকে 26 পর্যন্ত ছিলেন, 1921 থেকে 26 পর্যন্ত ছিলেন, এবং তার সময় ঘটে যাওয়া কাহিনী হচ্ছে অকালি আন্দোলন হয় মনে রাখবে 20-তে, বিশ্বভারতী ইউনিভার্সিটি স্থাপিত হয় 1920-তে বোলপুরে। মোপলা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আসবে। মোপলা আন্দোলন কোথায় হয়েছিল? কেরালে বলবে। কেরালের কোথায়? মালাবার উপকূলে। কত সালে? 1921 সালে। মোপলা আন্দোলন কোন বড় আন্দোলনের আশেপাশে হয়েছিল? কোন বড় বড় আন্দোলন ছিল সেই সময়?
অসহযোগ আন্দোলন চলছিল, তো অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে পটভূমিতেই কিন্তু এটা শুরু হয়। তারপরে 1922 সালে চৌরি চোরের কাহিনী আমরা জানি, 5ই ফেব্রুয়ারি হয়েছিল, 5ই ফেব্রুয়ারি ঘটনাটা হয়েছিল, 22শে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি, ঠিক আছে। প্রায় 22 জন মতন পুলিশকে পুড়িয়ে হত্যা করে দিয়েছিল ভারতীয়রা, ক্ষিপ্ত জনতা। তো সেই আর কি ইয়েতে। তারপরে 1923 সালে সিঙ্গারা ভেল্লু, ইম্পর্টেন্ট মনে রাখবে কি কথা বলছি, সিঙ্গারা ভ্যালি 1923 সাল চেন্নাইতে, নেই এটা আচ্ছা আছে, মাদ্রাজে ভারতবর্ষের ইতিহাসে প্রথম মে দিবস পালন করা হয়। প্রথম মে দিবস, কি মে দিবস? শ্রমিক আন্দোলন, যেটা একটা শ্রমিক আন্দোলন চলছে, ইউরোপের শ্রমিকরা শুরু করেছিল, যেটা ভারতীয় শ্রমিকরা পরবর্তীতে এই আন্দোলনে যোগ দেয়। এবং এই আন্দোলনে তাদের দাবি ছিল যে যারা শ্রমিক তাদের কাজের যে সময় সেটা 8 ঘন্টা করতে হবে, তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না, অত্যাধিক পরিশ্রম করবে না, যত পরিশ্রম করবে সেই অনুযায়ী তাদেরকে বেতন দিতে হবে। এই যে শ্রমিকদের যে দাবি, মূলত 8 ঘন্টা ডিউটির দাবি, এইটাই ছিল মে আন্দোলন, মানে তোমার শ্রমিক আন্দোলন, যেটা হচ্ছে মে দিবস পালন করা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে প্রথম 1923 সালে। আর কোথায় না, চেন্নাইতে হয়েছিল, মাদ্রাজে প্রথম হয়েছিল, সিঙ্গারাভেলু ইনি ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট এখান থেকে, 1923 সালে এই লর্ড রিডিং, সরি হার্ডিঞ্জ, লর্ড রিডিং, রিডিং এর সময়ই 1923 সালে কি বলে তোমার মতিলাল নেহেরু এবং হচ্ছে চিত্তরঞ্জন দাস দুজনে মিলে কংগ্রেসের প্যারালালি, কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা বড় দল তৈরি করে, যেটাকে নাম দেওয়া হয় স্বরাজ্য পার্টি, স্বরাজ্য দল। না জানি কতবার এসেছে পরীক্ষাতে, স্বরাজ্য দল কে স্থাপন করে, কত সালে স্থাপন করে? 1923, স্বরাজ্য দল। খেয়াল রাখবে কে ছিলেন সময়, লর্ড রিডিং, লর্ড রিডিং। আর লর্ড রিডিং এর সময় আসে কে আসে, এই ব্রিটেন থেকে প্রিন্স অফ ওয়েলস, প্রিন্স কিন্তু রাজা নয়, প্রিন্স, প্রিন্স অফ ওয়েলস আসে, ঠিক আছে। আর প্রিন্স অফ ওয়েলসকে হচ্ছে খাদি বিক্রি করতে গেছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বোস, ওকে। আচ্ছা, তারপরে লি কমিশন আসে কিসের জন্য, পাবলিক সার্ভিসের জন্য, পিএসসি, পিএসসির জন্য লি কমিশন, হার্ডিং এর সময়, রিডিং এর সময়, সরি রিডিং এর সময় হচ্ছে 1914 সালে চন্দ্রশেখর আজাদ তৈরি করেছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এইচআরএ, ঠিক আছে। পরবর্তীকালে এইচআরএটাই এইচএসআরএ হয়ে যায়, ঠিক আছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি যেই বলো না কেন। দেবদাসী প্রথা, এখন ইম্পর্টেন্ট মোস্ট, 1925 সালে। যেমন দেখো, নরবলি হত্যা বন্ধ করেছিলেন, আমি পড়িয়েছি পেন্টিং। তারপরে ঠগীদের দমন করেছিলেন। তারপরে হচ্ছে তোমার পিন্ডারীদের দমন করে, যেগুলো আছে তো ভারতবর্ষের ইতিহাসে, এগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে করিয়ে এসেছি। একই রকম ভাবে ভারতবর্ষের দেবদাসী প্রথা, একটা প্রথা চলতো মন্দিরে, ঠিক আছে। নারীরা দেবতার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিত এবং সারা জীবন ওখানে হচ্ছে দেবতা সেবায় নিয়োজিত থাকতেন। তো এইটা দেবদাসী প্রথা আস্তে আস্তে ধীরে 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 নারী শোষণের একটি মাধ্যম হয়ে যাচ্ছিল, তাই হচ্ছে এটাকে আইনিভাবে বন্ধ করা হয়েছিল। যেমন সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছে, ঠিক একই রকম ভাবে এই দেবদাসী প্রথাটাকেও বন্ধ করা হয়েছিল 1925 সাল। সেই সময় ছিলেন হচ্ছে লর্ড রিডিং, ঠিক আছে। 1925 সালের কাহিনী, এই যে বিসমিলের কাকুরি রেল ডাকাতি হয়েছিল, ঠিক আছে, কাকুরি রেল ডাকাতি, কত সাল? 1925 সাল, হ্যাঁ। আর অনেকজন অভিযুক্ত ছিলেন, তার মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিলকে যখন অ্যারেস্ট করা হয়, জেলে বসে একটি তিনি গান লিখেন। এই গানটাই পরবর্তীকালে ভগৎ সিং এবং হচ্ছে ওই যে গ্রুপটা এইচএসআরএ, যে আজাদ, তারপর চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, এদের একটি তোমার কি বলবো অনুপ্রেরণাদায়ক গানের মধ্যে পরিণত হয়ে যায়। গানটা ছিল সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়। তো এইটাই গানটা লিখেছিলেন হচ্ছে বিসমিল, রামপ্রসাদ বিসমিল, ওকে। চিত্তরঞ্জন দাসের ডেথ হয় এই 1925 সালে। তারপর 1925 সালে কানপুর অধিবেশন, এগুলো আমি বলে দিয়েছি, প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু, ঠিক আছে। 1926 সালে হিল্টন ইয়াং কমিশন আসে। এবার হিল্টন ইয়াং কমিশন কেন মনে রাখবো আমরা, মনে এই কারণে রাখবো, সালটা মনে রাখবো 1926। এই 1926-এ হিল্টন ইয়াং কমিশনের মাধ্যমে পরবর্তীতে 1935-এ কি তৈরি হয়, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হিল্টন ইয়াং কমিশন 1926 এসেছিল, এই কমিশনই রিপোর্ট পেশ করেছে, তাই সেই রিপোর্ট অনুযায়ী পুরো একদম স্ট্রাকচার বানিয়ে 1935 সালে তোমার আরবিআই অ্যাক্ট, আর আরবিআই অ্যাক্ট আসার আগে 1934 আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934 আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935-এ স্থাপিত হয়, কিন্তু কমিটিটার নাম হচ্ছে হিল্টন ইয়াং, যেটা হচ্ছে 1926-এ আসে, ঠিক আছে। তারপর আছে ল্যান্সডাউন, ওকে। ল্যান্সডাউন হচ্ছে, আচ্ছা এটা আমি পড়িয়ে গেছি কিন্তু, ঠিক আছে, এগুলো আমি পড়িয়ে ফেলেছি আগে প্রিভিয়াস, হ্যাঁ এলগিন, এগুলো পড়ানো হয়ে গেছিল প্রিভিয়াস ভিডিওর কাহিনী। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর দেখতে কথা বলবো ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।